আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক ঐতিহাসিক যাত্রায় বের হতে চলেছি যা আমাদের পরিচিত ইতিহাসের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। একদম ঠিক। আজ আমরা ইতিহাসবিদ সুমিত সরকারের বিখ্যাত কাজ ওই আধুনিক ভারত বা 1885 থেকে 1947 সালের ঘটনাবলী নিয়ে একটু কাটাছেড়া করব। হ্যাঁ, আর এটা কিন্তু কোনো সাধারণ ইতিহাসের একঘেয়ে ক্লাস নয়, বা রাজা মহারাজাদের নিছক দিনলিপিও নয়। একদমই না। এটা বরং একটা রোমাঞ্চকর গল্প। কিভাবে একটা সুবিশাল সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মরিয়া চেষ্টা করেছিল, আর কিভাবে সুকৌশলে ভারত থেকে সম্পদ লুট করে নেওয়া হয়েছিল। আর ঠিক তার বিপরীতে কিভাবে সাধারণ মানুষ, কৃষক এবং বুদ্ধিজীবীরা মিলে প্রতিরোধের এক ইস্পাত কঠিন দেয়াল গড়ে তুলেছিল, সেটাও আমরা দেখব। আসলে ইতিহাসের এই নির্দিষ্ট সময়কালটা ওই 1885 সালে জাতীয় কংগ্রেসের জন্ম থেকে শুরু করে 1947 সালে দেশভাগ পর্যন্ত, এটাই আধুনিক ভারতের মেরুদণ্ড তৈরি করেছে। ঠিক। তবে আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু কি ঘটেছিল তার একটা তালিকা তৈরি করা নয়। না, বরং ইতিহাসের সেই অন্ধকার গলিতে আলো ফেলে কেন ঘটেছিল তার পেছনের রূঢ় সত্যটা উন্মোচন করা। ব্রিটিশদের সুপরিকল্পিত বিভেদ ও শাসন নীতি, অর্থনৈতিক শোষণের অভিনব কৌশল, এবং একই সাথে ভারতীয় সমাজের ভেতরের ওই জাতপাত আর হিন্দু মুসলিম সম্পর্কের যে সূক্ষ্ম টানাপোড়েন, এসব কিছু মিলে কিভাবে আজকের ভারতবর্ষের রূপরেখা তৈরি করেছে, সেটাই এই কাজের মূল নির্যাস। তো 1885 সালের দিকে তাকালে একটা অদ্ভুত ব্যাপার কিন্তু চোখে পড়ে। হ্যাঁ, এই সময়টাতে ব্রিটিশদের মধ্যে এক বিশাল আত্মবিশ্বাস ভর করেছিল। তারা যেন ধরেই নিয়েছিল যে ভারতে তাদের এই শাসন চিরস্থায়ী। ঠিক। সুমিত সরকার খুব সুন্দর করে দেখাচ্ছেন যে এই ভ্রান্ত আত্মবিশ্বাসের পেছনে তাদের তৈরি করা একটা বিশাল সাপোর্ট সিস্টেম কাজ করছিল। তারা তো আর মুষ্টিমেয় কিছু শ্বেতাঙ্গ রাজকর্মচারী দিয়ে এত বড় একটা দেশ একা চালাচ্ছিল না। একদমই তাই। 1857 সালের মহাবিদ্রোহের পর তারা বুঝতে পেরেছিল যে টিকে থাকতে হলে এ দেশীয়দের মধ্য থেকেই একটা ঢাল তৈরি করতে হবে। হ্যাঁ, তাই তারা দেশীয় রাজন্যবর্গ, জমিদার আর সমাজের বিত্তশালী শ্রেণীদের নিজেদের ছাতার তলায় নিয়ে আসে। শুনলে অবাক হতে হয়, প্রায় 662 জন দেশীয় রাজা ব্রিটিশদের সবচেয়ে অনুগত রক্ষী হিসেবে কাজ করেছিল। আর এই বিত্তশালী শ্রেণীর পাশাপাশি লর্ড মেকলির সেই বিখ্যাত শিক্ষানীতির প্রভাবটাও কিন্তু এই আত্মবিশ্বাসের একটা বড় কারণ। মেকলের স্বপ্ন ছিল এমন এক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা যাদের গায়ের রং হবে বাদামি, কিন্তু চিন্তা, রুচি এবং বুদ্ধিবৃত্তিতে তারা হবে পুরোপুরি ব্রিটিশ। ঠিক। এই ইংরেজি শিক্ষিত শ্রেণী প্রাথমিকভাবে ব্রিটিশ শাসনের প্রতি বেশ অনুগত ছিল। তারা মনে করত ব্রিটিশ শাসন ভারতের জন্য একটা আশীর্বাদ। হ্যাঁ, যা দেশটিকে আধুনিকতার আলো দেখাবে। এই বিশাল সহযোগী বাহিনীর জন্যই ব্রিটিশদের মনে হয়েছিল যে তাদের সাম্রাজ্যের ইমারতে কোনোদিন ফাটল ধরবে না। কিন্তু এই সাম্রাজ্যের ইমারত আর তার পতন নিয়ে ইতিহাসবিদদের মধ্যেও তো তর্ক বিতর্কের শেষ নেই। ইতিহাস তো আর সবাই একই চশমা দিয়ে দেখেন না। অনিল শীল বা ওই ধারার যারা ছিলেন, হ্যাঁ, এরা মনে করতেন যে ভারতীয় নেতাদের এই যে জাতীয়তাবাদ বা দেশপ্রেমের কথা বলা হয়, এগুলো আসলে খুব একটা মহৎ কিছু ছিল না। তাদের মতে এই পুরো আন্দোলনটা ছিল মূলত নিজেদের চাকরি, ক্ষমতা, প্রতিপত্তি আর সুযোগ সুবিধে আদায়ের একটা নিছক প্রতিযোগিতা। মানে নেতারা নিজেদের আঁকের গোছাতেই ব্যস্ত ছিলেন। অন্যদিকে আবার মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আছে, যেটার প্রতিনিধিত্ব করেছেন রজনী পাম দত্তের মতো মানুষেরা। হ্যাঁ, সেখানে পুরো ইতিহাসটাকে দেখা হয়েছে শ্রেণী সংগ্রাম এবং অর্থনৈতিক শোষণের মাপকাঠিতে। তারা দেখিয়েছেন কিভাবে ব্রিটিশ পুঁজিপতিরা ভারতের অর্থনীতি ধ্বংস করেছে, কিভাবে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের হাত ধরাধরি করে সাধারণ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের ওপর শোষণ নেমে এসেছে। কিন্তু সুমিত সরকার এই দুই মেরুর বাইরে গিয়ে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের উপর জোর দিয়েছেন। তিনি মূলত তলা থেকে ইতিহাস বা নিম্নবর্গের মানুষের ইতিহাসের ওপর জোর দিয়েছেন। ঠিক, কেমব্রিজ ঘরানা বা মার্ক্সবাদী দুটো দৃষ্টিভঙ্গি ওপরতলার রাজনীতি বা বড় বড় নেতার ফ্রেমে বড্ড বেশি আটকে থাকে। কিন্তু আসল ইতিহাসটা তো লুকিয়ে আছে ওই সাধারণ মানুষগুলোর মধ্যে। ওই অজপাড়া গায়ের কৃষক, চা বাগানের কুলি, কারখানার শ্রমিক আর উপজাতীয় মানুষদের মধ্যে।
উপরতলার নেতারা যখন ব্রিটিশদের সাথে আপোষ আলোচনার টেবিলে বসেছেন তখন এই সাধারণ মানুষরাই কিন্তু নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে বুকের রক্ত দিয়েছে। আর সুমিত সরকার বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে এই প্রান্তিক মানুষদের লড়াই ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পূর্ণ অসম্পূর্ণ। এই সাধারণ মানুষের উপর শোষণের মাত্রাটা বুঝতে হলে আমাদের সেই সময় শ্বেতাঙ্গ আধিপত্য বা বর্ণ বৈষম্যের নগ্ন রূপটার দিকে তাকাতে হবে। লর্ড লিটন, লর্ড রিপন আর লর্ড ডাফরিনের শাসনামলটা পাশাপাশি রাখলে এই বৈপরীত্যটা খুব স্পষ্ট হয়ে ওঠে। লর্ড রিপন একটু উদারনৈতিক মানসিকতার মানুষ ছিলেন। তিনি চেষ্টা করেছিলেন শাসন ব্যবস্থায় ভারতীয়দের একটু জায়গা করে দেওয়ার। আর এরই অংশ হিসেবে আনা হয়েছিল বিখ্যাত ইলবার্ট বিল। হ্যাঁ, এই বিলের প্রস্তাব ছিল যে ভারতীয় বিচারকরাও এবার থেকে শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করতে পারবেন। আর এই ইলবার্ট বিল নিয়েই তো ব্রিটিশদের আসল রূপটা বেরিয়ে পড়ল। ভারতের বুকে থাকা ব্রিটিশ ব্যবসায়ীরা, নীলকররা আর আমলারা একজোট হয়ে এই বিলের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করল। যাকে ইতিহাসে হোয়াইট মিউটিনি বা শ্বেতাঙ্গ বিদ্রোহ বলা হয়। তাদের দম্ভের জায়গাটা ছিল একজন নেটিভ বা ভারতীয়, সে যতই শিক্ষিত হোক না কেন, সে কিভাবে একজন সাদা চামড়ার ইউরোপীয়র বিচার করবে। এই বর্ণবাদী দম্ভটা শুধু বিচার ব্যবস্থাতেই নয়, সামাজিক স্তরেও ছিল মারাত্মক। রেলের ফার্স্ট ক্লাস কামরায় কোনো ভারতীয় ঢুকলে তাকে অপমান করে বের করে দেওয়া, বা চা বাগানে দেশীয় কুলিদের উপর পাশবিক অত্যাচার করা, এগুলো তো নিত্যদিনের ঘটনা ছিল। লর্ড ডফরিন তো 1888 সালে জাতীয় কংগ্রেসকে তাচ্ছিল্য করে বলেই বসলেন যে এরা হলো অতি ক্ষুদ্র সংখ্যালঘু। এই তাচ্ছিল্য আর দম্ভের সমান্তরালে চলছিল আরেকটা জিনিস, শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি, মানে অর্থনৈতিক লুটপাট। দাদাভাই নওরোজি এবং রমেশচন্দ্র দত্ত যে সম্পদের নির্গম বা ড্রেইন অফ ওয়েলথ তত্ত্বের কথা বিশদে ব্যাখ্যা করেছিলেন, তা পড়লে সত্যিই শিউরে উঠতে হয়। এই লোটের প্রক্রিয়াটা ছিল অত্যন্ত সুকৌশলী। দাদাভাই নরোজি যাকে সম্পদের নির্গম বলেছেন, তার একটা খুব বড় অংশ ছিল হোম চার্জেস। হ্যাঁ, এই হোম চার্জেস ব্যাপারটা একটু খোলসা করে বলা দরকার। ভারত শাসন করার জন্য লন্ডনে যে ইন্ডিয়া অফিস ছিল, তার যাবতীয় খরচ, ব্রিটিশ রাজকর্মচারীদের মোটা অঙ্কের বেতন আর পেনশন এবং ব্রিটিশ বিনিয়োগকারীদের লভ্যাংশ, এসব কিছু মেটানো হতো ভারতের রাজকোষ থেকে। একদম তাই। ভারতের রাজস্বের টাকা জাহাজে করে চলে যেত লন্ডনে, আর তার বিনিময়ে ভারত কোনো আর্থিক বা বস্তুগত সুবিধা পেত না। ভারতের টাকায় লন্ডনে বসে থাকা ব্রিটিশ আমলাদের পেনশন দেওয়া হচ্ছে। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এই লুটের অঙ্কটা এতটাই বিশাল ছিল যে ভারতের অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে যাচ্ছিল। এর সাথে আবার যোগ হয়েছিল রূপোর মুদ্রার অবমূল্যায়ন এবং সামরিক ব্যয়। ব্রিটিশরা তাদের বিশ্বজুড়ে সাম্রাজ্য বিস্তারের জন্য যে বিশাল সেনাবাহিনী পুষত, তার একটা বিরাট অংশের খরচ সোজা চাপানো হতো ভারতের ঘাড়ে। সুমিত সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 1904-05 সালে লর্ড কার্জনের আমলে ভারতের মোট বাজেটের 52% কাছাকাছি শুধুমাত্র সামরিক খাতেই ব্যয় করা হয়েছিল। বাপরে, অর্ধেকেরও বেশি বাজেট শুধু সামরিক খাতে। আর শিক্ষা, স্বাস্থ্য বা কৃষির মতো জনকল্যাণমূলক কাজের জন্য পড়ে থাকত সামান্য কিছু খুচরো পয়সা। আর এই অর্থনৈতিক নীতির বাস্তব শিকার ছিল কারা? সাধারণ কৃষক এবং শ্রমিকরা। আসামের চা বাগানের কুলিদের উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। সেখানে তো কুলি চালানের জন্য রীতিমতো দাস প্রথার মতো একটা ব্যবস্থা চালু ছিল। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিহার বা উড়িষ্যা থেকে গরিব মানুষদের আসামে নিয়ে যাওয়া হতো। ব্রিটিশ মালিকরা এই কুলিদের ওপর অমানবিক অত্যাচার করত, চাবুক মারত। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল, কোনো চাকর সাহেব যদি কোনো কুলি বা দেশীয় মানুষকে খুনও করে ফেলত, তাহলেও তার কোনো উল্লেখযোগ্য শাস্তি হতো না। ঠিক বলেছেন। শ্বেতাঙ্গ বিচারকরা তাদের নাম মাত্র 5 বা 10 টাকা জরিমানা করে সসম্মানে ছেড়ে দিত। একদিকে এরকম পাশবিক অত্যাচার, অন্যদিকে কৃষকদের ওপর মাত্রাতিরিক্ত রাজস্বের চাপ। আবহাওয়া খারাপ হোক বা ফসল নষ্ট হোক, রাজস্ব দিতেই হবে। যার ফলে 19 শতকের শেষার্ধে ভারতে একের পর এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। লাখ লাখ মানুষ যখন রাস্তায় না খেতে পেয়ে ধুকে ধুকে মরছে, তখনও কিন্তু ভারত থেকে ব্রিটেনে চাল ও গম রপ্তানি অব্যাহত ছিল। নিজেদের পেট ভরানোর জন্য এবং নিজেদের বাণিজ্য চাঙ্গা রাখার জন্য তারা একটা গোটা দেশকে ভাতে মারছিল। কিন্তু এই যে বিশাল লুটপাট আর শোষণ চলছিল, এটা তো শুধু বন্দুকের জোরে বা সামরিক শক্তি দিয়ে অনন্তকাল চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এর জন্য দরকার ছিল সমাজের ভেতরে ফাটল ধরানো। আর ঠিক এই জায়গাতেই
তারা অত্যন্ত সুকৌশলে প্রয়োগ করেছিল তাদের সবচেয়ে কুখ্যাত অস্ত্র, বিভেদ ও শাসন নীতি, ডিভাইড অ্যান্ড রুল। 1857 সালের মহাবিদ্রোহে হিন্দু ও মুসলমান সিপাহীরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল, সেটা তাদের মনে একটা গভীর আতঙ্কের সৃষ্টি করেছিল। তারা বুঝতে পেরেছিল যে ভারতীয়দের এই ঐক্যই তাদের সাম্রাজ্যের সবচেয়ে বড় শত্রু। তাই 1862 সালে স্যার চার্লস উড পরিষ্কারভাবে এই বিভেদ নীতির রূপরেখা তৈরি করেন। তারা সেনাবাহিনীতে ওই যোদ্ধা জাতি বা মার্শাল রেস তত্ত্বের আমদানি করে। হ্যাঁ, পুরো সেনাবাহিনীকে বিভিন্ন রেজিমেন্টে ভাগ করে ফেলা হয়, নির্দিষ্ট ধর্ম, জাত বা অঞ্চলের ভিত্তিতে, যেমন শিখ রেজিমেন্ট, গুর্খা রেজিমেন্ট, রাজপুত রেজিমেন্ট। উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, যাতে এই সেনারা কখনোই নিজেদের মধ্যে একতা গড়ে তুলতে না পারে। চার্লসোর তো দম্ভ করে বলেছিলেন যে দরকার হলে যাতে এক রেজিমেন্টকে দিয়ে নির্দ্বিধায় অন্য রেজিমেন্টের ওপর গুলি চালানো যায়, সেনাবাহিনীতে ঠিক সেই ব্যবস্থাটাই করতে হবে। আর সেনাবাহিনীর ভেতরে বোনা এই বিভেদের বিষ ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে পড়েছিল। 19 শতাব্দীর শেষ দিকে এসে হিন্দু আর মুসলমানদের মধ্যে একটা স্পষ্ট ফাটল দেখা যেতে শুরু করে। উত্তর ভারতে হিন্দি বনাম উর্দু ভাষার বিবাদ শুরু হয়। সরকারি ভাষা হিসাবে আদালতের ভাষা হিসাবে কার প্রাধান্য থাকবে তা নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয়। এর সাথে যুক্ত হয় গোরক্ষিণী সভার মতো সংগঠনগুলোর উত্থান। গরু রক্ষার নামে এই সভাগুলো ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে, যা মুসলমানদের মধ্যে একটা ভীতি সঞ্চার করে। 1893 সালে উত্তরপ্রদেশ, বিহার এবং বোম্বাইতে যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয় তা প্রমাণ করে যে এ সামাজিক ফাটল কতটা চওড়া হয়ে গিয়েছিল। ব্রিটিশরা খুব সন্তর্পণে এই আগুনটাতে ঘির হেলেছিল, কারণ এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকলে ব্রিটিশ শাসন তো সুরক্ষিত থাকে। লড়াইয়ের এই প্রেক্ষাপটে আরেকটা দিক খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রচলিত ইতিহাসে অনেক সময় আড়ালে থেকে যায়। কোনটা বলুন তো? লড়াইটা কিন্তু শুধু শ্বেতাঙ্গ ব্রিটিশ বনাম ভারতীয়দের মধ্যে বা হিন্দু বনাম মুসলমানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সমাজের ভেতরে একেবারে তৃণমূল স্তরে জাতপাতের বিরুদ্ধেও এক প্রচণ্ড লড়াই চলছিল সেই সময়। ও হ্যাঁ, একদম। ভারতের সাধারণ নিম্নবর্ণের মানুষরা বুঝতে পারছিল যে তাদের শোষক শুধু বাইরের ব্রিটিশরাই নয়, সমাজের ভেতরের উচ্চবর্ণের মানুষরাও সমানে তাদের শোষণ করছে। আর মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলের নাম এবং তার কাজ এই ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়। জ্যোতিবা ফুলে এবং তার প্রতিষ্ঠিত সত্যশোধক সমাজ ভারতীয় সমাজ ব্যবস্থার একেবারে মূলে আঘাত করেছিলেন। 1873 সালে তার লেখা গোলামিগিরি বইয়ে তিনি তীব্র ভাষায় ব্রাহ্মণদের আধিপত্য এবং জাতপাত প্রথাকে আক্রমণ করেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন যে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের পাশাপাশি দেশের ভেতরের নিম্নবর্ণের কৃষকরা কিভাবে উচ্চবর্ণের জমিদার, মহাজন ও ব্রাহ্মণেদের দ্বারা যুগের পর যুগ শোষিত হয়ে আসছে। ফুলে চাইতেন এমন এক সমাজ ব্যবস্থা যেখানে কৃষক এবং নিচু জাতের মানুষেরা নিজেদের সামাজিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হবে। আর এই যে জাতপাতের বিরুদ্ধে নিম্নবর্ণের মানুষের আত্মমর্যাদার লড়াই, এটি আধুনিক ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাহলে ভাবুন, একদিকে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, অন্যদিকে সুপরিকল্পিত বিভেদ নীতি, আর সমাজের ভেতরের এই জাতপাতের লড়াই। এই সব কিছুর মিশেলে যখন পুরো ভারতবর্ষ একটা বারুদের স্তূপে পরিণত হয়েছে, ঠিক তখনই ভারতীয় রাজনীতিতে আবির্ভাব ঘটে মহাত্মা গান্ধীর। আমরা চলে আসছি 20 শতকের 20-এর দশকে। গান্ধীর উত্থান ভারতীয় রাজনীতিতে আক্ষরিক অর্থেই এক অভাবনীয় পরিবর্তন এনেছিল। এর আগে পর্যন্ত কংগ্রেসের রাজনীতি মূলত শিক্ষিত, মধ্যবিত্ত, আইনজীবী বা শহরী বাবুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা বছরে একবার মিলিত হয়ে কিছু প্রস্তাব পাশ করত আর ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করত। কিন্তু 1920 সালে যখন গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ এবং খিলাফত আন্দোলন শুরু হল, তখন ইতিহাস যেন এক নতুন খাতে বইতে শুরু করল। এই প্রথমবারের মতো ভারতের আপামর জনসাধারণকে এক ছাতার তলায় এনে দাঁড় করালেন। চরকা আর খাদি হয়ে উঠল স্বনির্ভরতা ও প্রতিরোধের প্রতীক। হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায় একযোগে ব্রিটিশদের বিরুদ্ধে রাস্তায় নামল। কৃষক, কারখানার শ্রমিক, ছাত্র এবং সবচেয়ে বড় কথা সাধারণ নারীরা সবাই এই গণ আন্দোলনের জোয়ারে ভেসে গেল। ব্রিটিশদের কাছে এটা ছিল এক অভূতপূর্ব ধাক্কা।
এর আগে তারা এত বড় মাপের, এত সুসংগঠিত গণপ্রতিরোধের মুখোমুখি হয়নি। পুরো দেশ যখন একটা চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত, আন্দোলন যখন তার একদম শিখরে, ঠিক তখনই ঘটে গেল সেই নাটকীয় ঘটনা। ১৯২২ সালের ফেব্রুয়ারিতে গোরখপুরের চৌরিচৌরায় পুলিশের ওপর উত্তেজিত জনতার আক্রমণের জেরে একটি পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। আর সেই ঘটনায় ২২ জন পুলিশকর্মী মারা যান। এই হিংসাত্মক ঘটনার খবর পেয়ে গান্ধীজি হঠাৎ করেই পুরো অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেন। এই সিদ্ধান্তটা সে সময় পুরো দেশকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে মারাত্মকভাবে হতবাক করেছিল। জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর মতো তরুণ নেতারা, যারা এই আন্দোলনের জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করেছিলেন, তারা এই সিদ্ধান্তে ভীষণ হতাশ হয়েছিলেন। জেলে বসে এই খবর শুনে তারা বিশ্বাসই করতে পারছিলেন না। গান্ধীজির যুক্তি ছিল যে মানুষ এখনও অহিংসার প্রকৃত অর্থ বোঝেনি, তারা হিংসার পথে পা বাড়িয়েছে, তাই এই আন্দোলন আর চালানো সম্ভব নয়। কিন্তু এই হঠাৎ থমকে যাওয়ার ফলে রাজনীতিতে একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়ে গেল। মানুষের মধ্যে যে অসীম উদ্দীপনা ও আশা তৈরি হয়েছিল, তা এক লহমায় গভীর মোহভঙ্গ এবং হতাশায় পরিণত হল। আর ঠিক এই হতাশা আর রাজনৈতিক শূন্যস্থানটা পূরণ করতেই কংগ্রেসের ভেতরে একটা নতুন ধারার জন্ম হল স্বরাজ্য দল। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরুরা বুঝতে পারলেন যে আন্দোলন বন্ধ হয়ে গেছে বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তারা একটা সম্পূর্ণ নতুন কৌশল নিলেন। তারা ঠিক করলেন যে তারা নির্বাচনে লড়বেন, জিতে আইনসভার ভেতরে ঢুকবেন এবং সেখানে গিয়ে ব্রিটিশদের পদে পদে বাধা দেবেন। অর্থাৎ রাজপথে আন্দোলন করার বদলে সিস্টেমের ভেতরে ঢুকে ব্রিটিশ সরকারের সমস্ত কাজকে অচল করে দেওয়ার নীতি তারা গ্রহণ করলেন। স্বরাজ্য দলের এই অবরোধ বা ভেতর থেকে বাধা দেওয়ার কৌশলটা প্রথম দিকে বেশ কার্যকরী ছিল। আইনসভায় তারা বিভিন্ন সরকারি বিলে ভোট না দিয়ে, বাজেটের সমালোচনা করে বা ওয়াকআউট করে ব্রিটিশ আমলাদের রীতিমতো নাজেহাল করে তুলেছিল। কিন্তু এই কৌশলের একটা বড় সীমাবদ্ধতা ছিল। আইনসভার ভেতরের এই বুদ্ধিদীপ্ত রাজনীতি বা তাত্ত্বিক বিতর্ক দিয়ে সাধারণ মানুষের যে বিশাল প্রত্যাশা, তাদের যে দৈনন্দিন রুটিরুজির সংগ্রাম, তা কোনোভাবেই মেটানো সম্ভব ছিল না। ফলে খুব দ্রুতই এই কৌশলের ধার কমতে শুরু করে। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল অসহযোগ আন্দোলন থেমে যাওয়ার পর যে রাজনৈতিক শূন্যতা আর হতাশা তৈরি হয়েছিল, তার সুযোগ নিয়েই আবার সেই অন্ধকারের শক্তির উত্থান ঘটল। ১৯২০ দশকের মাঝামাঝি সময়টা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সাম্প্রদায়িকতার একটা অত্যন্ত ভয়াবহ ও কলঙ্কজনক অধ্যায়। অসহযোগ ও খিলাফত আন্দোলনের সময় হিন্দু ও মুসলিমের মধ্যে যে অভূতপূর্ব ঐক্যের ছবি দেখা গিয়েছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই সময়ে ধর্মকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে প্রতিযোগিতা ও বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছায় যা আগে কখনো দেখা যায়নি। উত্তর ভারতে হিন্দুদের মধ্যে শুদ্ধি আন্দোলন শুরু হয়। মানে যারা আগে ধর্মান্তরিত হয়েছিল তাদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা। হ্যাঁ, এবং হিন্দুদের সামরিকভাবে সংগঠিত করার জন্য সংগঠন আন্দোলন তীব্র আকার ধারণ করে। এর ঠিক পাল্লা দিয়ে মুসলমানদের মধ্যেও তবলিগ ও তনজিম আন্দোলনের প্রসার ঘটে, যার উদ্দেশ্য ছিল ধর্মপ্রচার এবং মুসলিম সমাজকে সংগঠিত করা। এর অনিবার্য পরিণতি হিসেবে ১৯২০-এর দশকের মাঝামাঝি সময়ে একের পর এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হতে থাকে। কোহাট দাঙ্গার মতো বীভৎস ঘটনাগুলো দুই সম্প্রদায়ের মধ্যে এমন একটা গভীর ফাটল তৈরি করে যা পরবর্তী দশকগুলোতে আর কখনো পুরোপুরি জোড়া লাগেনি। প্রকারান্তরে এই দশকের ঘটনা প্রবাহ এবং পারস্পরিক অবিশ্বাসী পরবর্তীকালে দেশভাগের রক্তক্ষয়ী বীজ বপন করে দিয়েছিল। আমরা ১৮৮৫ সালের ভ্রান্ত আত্মবিশ্বাস থেকে শুরু করে অর্থনৈতিক শোষণ, সমাজের ভেতরের লড়াই, গণ আন্দোলনের জোয়ার এবং সবশেষে সাম্প্রদায়িকতার এক অন্ধকার অধ্যায় পর্যন্ত এসে পৌঁছলাম। সুমিত সরকারের এই কাজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে রাজনীতি, অর্থনীতি এবং ধর্মের এক জটিল মনস্তত্ত্ব একটি সমাজকে পরিচালিত করে বা ভেঙে দেয়। এই ইতিহাস শুধু ফেলে আসা অতীতের কোনো গল্প নয়। একদমই তাই। আজকের দিনেও যখন আমরা খবরের কাগজে বিভাজনের রাজনীতির খবর দেখি, ভাষার নামে বা ধর্মের নামে বিদ্বেষ ছড়াতে দেখি, অথবা যখন দেখি অর্থনৈতিক বৈষম্য আকাশ ছুঁয়েছে, একদল মানুষ প্রবল বিত্তশালী হচ্ছে আর সাধারণ মানুষ দারিদ্র্যের সাথে লড়াই করছে, তখন আমাদের এই ১৮৮৫ থেকে ১৯৪৭ সালের ঘটনা প্রবাহের দিকে ফিরে তাকাতে হবে। আজকের অনেক সমস্যার শেকড় এই সময়কালের গভীরে প্রথিত।
ইতিহাস আমাদের শুধু অতীত শেখায় না, বর্তমানকে স্পষ্টভাবে বুঝতে এবং ভবিষ্যৎকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। এই প্যাটার্নগুলো বুঝতে পারলে তবেই আমরা বর্তমানের ফাঁদগুলোকে এড়াতে পারব। এই ঐতিহাসিক সফরের একেবারে শেষে এসে একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ থেকে যায়। 47 সালের 15ই আগস্ট ক্ষমতা হস্তান্তর হয়েছিল, এটা ঠিক। কিন্তু সত্যিই কি সেই তলার দিকের মানুষগুলোর, সেই সাধারণ কৃষক, কারখানার শ্রমিক বা চা বাগানের কুলিদের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়েছিল? নাকি শুধু দিল্লির মসনদে বসা শোষকদের গায়ের রংটা সাদা থেকে বাদামি হয়ে গিয়েছিল? সমাজের ভেতরের যে জাতপাতের বৈষম্য, যে অর্থনৈতিক শোষণের কাঠামো ব্রিটিশরা এত যত্ন করে তৈরি করে দিয়ে গিয়েছিল, তা কি আজও আমাদের তাড়া করে বেড়াচ্ছে না? যারা শুনছেন, এই প্রশ্নটা তাদের সবার ভাবনার জন্য থেকে গেল। এতক্ষণ আমাদের সাথে এই বিশ্লেষণে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।